বিশ্ব নিউজে আপনাদের স্বাগত। শুরুতে জানিয়ে দিই সংবাদ শিরোনাম। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এবং যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমানের দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেছেন। অস্থায়ী ফলাফল অনুসারে আইভরি কোস্টের রাষ্ট্রপতি নির্বাচনে আলাসানে ওয়াতারা জয়ী হয়েছেন। প্রথম শীর্ষ সম্মেলনে জাপান মার্কিন সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করলেন তাকাইচি ও ডোনাল্ড ট্রাম্প। পোপ লিও চতুর্দশ প্রথম বিদেশ সফরে তুরস্ক ও লেবাননে যাবেন। 18 মাস ধরে অবরোধের পর সুদানের সেনাবাহিনী আধা সামরিক বাহিনী RSF-এর কাছে গুরুত্বপূর্ণ শহর এল ফাশার হারিয়েছেন। এ ছিল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাজ্য তুরস্কের সাথে 20টি ইউরোফাইটার টাইফুন কেনার জন্য $10.7 বিলিয়ন চুক্তি স্বাক্ষর করেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কায়ার স্টারমার সোমবার তুরস্কের সাথে 8 বিলিয়ন পাউন্ড মূল্যের 20টি ইউরোফাইটার টাইফুন জেট কেনার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছেন, তার কার্যালয় ঘোষণা করেছে। জুলাই মাসে তুরস্ক এবং ব্রিটেন 40টি টাইফুনের প্রাথমিক ক্রয়ের বিষয়ে সম্মত হয়েছিল, যা জার্মানি, ইতালি এবং স্পেন সহ ইউরোফাইটার কনসোর্টিয়াম সদস্যদের দ্বারা অনুমোদিত হয়েছিল, যার প্রতিনিধিত্ব করেছিল এয়ারবাস, BAE সিস্টেমস এবং লিওনার্দো। চুক্তিটি চূড়ান্ত করতে স্টারমার আঙ্কারায় তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়িপ এরদোগানের সাথে দেখা করেছিলেন। ওদিকে আইভরি কোস্টের রাষ্ট্রপতি আলাসান ওয়াতারা সোমবার নির্বাচনের অস্থায়ী ফলাফলে চতুর্থবারের মতো জয়লাভ করেছেন। নির্বাচন কমিশন ঘোষণা করেছে 89.7% ভোট পেয়ে 83 বছর বয়সী এই ব্যক্তি তার শাসনকাল প্রায় 2 দশক ধরে বাড়িয়ে দিতে চলেছেন। ওয়াতারার দুই প্রধান প্রতিদ্বন্দ্বী ক্রেডিট সুইসের প্রাক্তন নির্বাহী টিজানে থিয়াম এবং ওয়াতারার পূর্বসূরি লরেন্ট বাগবোকে নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের সভাপতি ইব্রাহিম কুইবিয়েট কুলিবালির মতে, উদ্যোক্তা জিন লুই বিলন, যিনি ইতিমধ্যেই রবিবার ওয়াতারাকে অভিনন্দন জানিয়েছেন, তিনি প্রায় 3% ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। প্রাক্তন ফার্স্ট লেডি সিমন বাগবো অস্থায়ী ফলাফল অনুসারে 2.4% ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। অস্থায়ী ফলাফল এবং সাংবাদিক পরিষদ পর্যালোচনা করবে, যাদের চূড়ান্ত ফলাফল ঘোষণা করার জন্য 5 দিন সময় রয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি মঙ্গলবার 28 অক্টোবর 2025 জাপানের টোকিওর আকাসাকা প্রাসাদে এক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়েছেন। জাপানের নতুন প্রধানমন্ত্রী সানাই তাকাইচি টোকিওতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনার সময় মার্কিন জাপান জোটের জন্য একটি স্বর্ণযুগ শুরু করার প্রতিশ্রুতি দিয়েছেন। এই বৈঠকটি ট্রাম্পের এশিয়া সফরের দ্বিতীয় স্টেপ হিসেবে নিযুক্ত হয়েছে এবং জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে কৌশলগত ও অর্থনৈতিক সহযোগিতার ইঙ্গিত দিয়েছে। উচ্চ প্রযুক্তির শিল্পের জন্য গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের উপর রপ্তানি নিয়ন্ত্রণ কঠোর করার চীনের সাম্প্রতিক সিদ্ধান্তের পর দুই নেতা দ্রুত বিরল পদার্থ সরবরাহ শৃঙ্খল সুরক্ষিত করার লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছেন। চুক্তিটি বিরল পদার্থ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের খনি প্রক্রিয়াকরণ এবং বিনিয়োগে সহযোগিতা করার জন্য উভয় দেশের জন্য একটি কাঠামোর রূপরেখা তৈরি করেছে। হোয়াইট হাউসের এক বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে যে এই চুক্তির লক্ষ্য হল গুরুত্বপূর্ণ খনিজ এবং বিরল মৃত্তিকা সরবরাহ শৃঙ্খলের স্থিতিস্থাপকতা এবং সুরক্ষা অর্জনে উভয় দেশকে সহায়তা করা। এদিকে পোপ লিও চতুর্দশ পোপের পদ গ্রহণের পর তার প্রথম আন্তর্জাতিক সফরে যাবেন 2025 সালের নভেম্বরের শেষের দিকে তুর্কি এবং লেবাননে 6 দিনের সফরের মাধ্যমে। ভ্যাটিকান নিউজ অনুসারে পোপের প্রথম বিদেশ সফর 27 নভেম্বর আঙ্কারা শুরু হবে, যেখানে তিনি রাষ্ট্রপতি রিসেপ তাইয়িপ এরদোগানের সাথে সাক্ষাৎ করবেন এবং তুর্কি সরকারি কর্মকর্তা নাগরিক সাম্রাজ্যের প্রতিনিধিদের সাথে ভাষণ দেবেন। পোপের সফরে তুরস্ক জুড়ে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি অন্তর্ভুক্ত থাকবে, যার শুরুতে রাজধানী
উচ্চ স্তরের কূটনৈতিক বৈঠকের মাধ্যমে ইস্তাম্বুলে যাবেন। পোপের সময়সূচিতে বিশপ এবং যাজক কর্মীদের সাথে সাক্ষাৎ, ইজনিকের সেন্ট নিওফাইটোসের ব্যাসিলিকান প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষের কাছে একটি প্রার্থনা অনুষ্ঠান এবং ইস্তাম্বুলের ঐতিহাসিক নীল মসজিদ পরিদর্শন অন্তর্ভুক্ত রয়েছে, যা ভ্রমণের আন্তঃধর্মীয় দিকগুলিকে তুলে ধরে। তুর্কি সফরের পর পোপ লিও লেবাননের রাজনৈতিক নেতৃত্বের সাথে সাক্ষাৎ এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য বৈরুত ভ্রমণ করবেন। পোপের প্রথম বিদেশ সফরের জন্য তুর্কি এবং লেবাননের নির্বাচন, মধ্যপ্রাচ্যের খ্রিস্টান সম্প্রদায়ের ওপর ভ্যাটিকানের অব্যাহত মনোযোগ এবং ধর্মীয়ভাবে বৈচিত্র্যময় দেশগুলিতে আন্তঃধর্মীয় সংলাপের প্রতি তার প্রতিশ্রুতিতে তুলে ধরে। এদিকে সুদান সার্বভৌমত্ব পরিষদের নেতা আবদেল ফাতাহ আল বুরহান বলেছেন যে আল-ফাশার থেকে সেনাবাহিনী প্রত্যাহার করা হয়েছে। এই ঘোষণার পর র্যাপিড সাপোর্ট ফোর্সের আধা সামরিক গোষ্ঠী শহরটি দখল করেছে। আমরা আল-ফাশার থেকে সেনাবাহিনীকে নিরাপদ স্থানে প্রত্যাহার করতে সম্মত হয়েছি। সোমবার জাতীয় টেলিভিশনের সম্প্রচারিত এক ভাষণে তিনি জোর দিয়ে বলেন যে তার পক্ষ প্রতিশোধ নেবে এবং এই ভূমি পবিত্র না হওয়া পর্যন্ত লড়াই করবে। রবিবার পশ্চিম দারফুরের শহরে তাদের বিজয় ঘোষণা করার পর আল-ফাশারের ক্ষতি স্বীকার করে বুরহানের এই প্রথম বিবৃতি। আল কাসাম ব্রিগেড তাদের দুই যোদ্ধা কমান্ডার আবদুল্লাহ মোহাম্মদ জাল্লামনে এবং কাইস ইব্রাহিম আল বাইতাউইর শহীদ হওয়ার ঘোষণা দিয়েছে, যারা মঙ্গলবার সকালে উত্তর অধিকৃত পশ্চিম তীরে জেনিনে পশ্চিমে কাফরকুত শহরে ইসরায়েলি বিশেষ বাহিনীর সাথে সশস্ত্র সংঘর্ষে শহীদ হন। গোষ্ঠীর বিবৃতি অনুসারে আহমেদ আজমি নাসরাতির সাথে এই দুই ব্যক্তিও শহীদ হন, যিনি সংঘর্ষের সময় তাদের সাথে লড়াই করেছিলেন। এদিকে সিরিয়ার স্বনিযুক্ত রাষ্ট্রপতি আহমেদ আল সারা আজ সৌদি রাজধানী রিয়াদে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদের সাথে দেখা করেছেন, যেখানে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল সাইবানির উপস্থিতিতে ভবিষ্যৎ বিনিয়োগ উদ্যোগ সম্মেলনের নবম সংস্করণে যোগদানের জন্য তার সরকারি সফরের অংশ হিসেবে তিনি এই সাক্ষাৎ করেছিলেন। এ ছিল আজকের আন্তর্জাতিক সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।